where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার সদ্য সুধীমণ্ডলী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি দীপঙ্কর দাস, চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ইতিহাস বিভাগের সহশিক্ষক। আজকে একাদশ শ্রেণীর আমরা ষষ্ঠ অধ্যায়ের রাজপুত যুগ সম্পর্কে আলোচনা করব। রাজপুত যুগ বা রাজপুতদের সামাজিক অবস্থান। আমরা গত ক্লাসে বর্ণ এবং জাতি সম্পর্কে আলোচনা করেছি। তো এই বৈদিক যুগের পরবর্তীকালে বা প্রাচীন যুগের শেষের দিকে এবং আদি মধ্যযুগ সূচনা হওয়ার ঠিক আগের মুহূর্তে এই সময় ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে, বিশেষ করে গুজরাট, বর্তমান রাজস্থান, পাঞ্জাব এবং কিছুটা পূর্ব দিকে, দাক্ষিণাত্য এবং পূর্ব দিকে এই রাজপুত যুগ বা রাজপুতদের বিস্তৃতি আমরা লক্ষ্য করি। ঐতিহাসিকদের মতে 712 থেকে 1192 খ্রিস্টাব্দ এই সময়কালটা রাজপুতদের যুগ। রাজপুতরা বহিঃশত্রু তুর্কিদের আক্রমণ থেকে ভারতবর্ষের সংস্কৃতি, ধর্ম এগুলো রক্ষার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু নিজেদের মধ্যে অন্তর্কলহের জন্য তাদের শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার ফলে তুর্কি আক্রমণকে তারা রোধ করতে পারেননি। ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথের মতে 8ম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত ভারতবর্ষে এই রাজপুত যুগ বলে আমরা লক্ষ্য করি। এবার হচ্ছে রাজপুতদের উৎপত্তি। বিভিন্ন ঐতিহাসিকের মতে রাজপুতরা বিভিন্ন রকমভাবে এসে তাদের নিজেদের আধিপত্য স্থাপন করেছেন। হর্ষবর্ধনের পরবর্তীকালে এই রাজপুতদের উত্থান। তো রাজপুতদের উৎপত্তি সম্পর্কে হর্ষবর্ধনের যে সভাকবি বাণভট্ট, তার মতে যে সেই আমলের উচ্চ বংশীয় যারা ক্ষত্রিয় তাদেরকেই রাজপুত বলে অভিহিত করা হয়। যদিও এটা বাণভট্টের মত, বিভিন্ন ঐতিহাসিক বা অনেক ঐতিহাসিক এই মতটা গ্রহণ করেছেন এবং বেশিরভাগ ঐতিহাসিক এই মতটা গ্রহণ করেন। পরবর্তী যেটা সেটা হচ্ছে অগ্নিকুল তত্ত্ব। আমরা আলোচনার প্রথম যেটা উৎপত্তিতে প্রথম নাম্বার হচ্ছে বাণভট্টের মত। দ্বিতীয় নম্বর হচ্ছে অগ্নিকুল তত্ত্ব।
এই অগ্নিকুল তত্ত্ব যেটা, সেটা হচ্ছে কথিত আছে ভারতবর্ষের যে বশিষ্ঠ মুনি, তিনি মাউন্ট আবু পাহাড়ে 14 দিন যে যজ্ঞ করেন, এবং এই যজ্ঞ থেকে, যজ্ঞের আগুন থেকেই এই এই রাজপুত জাতির উৎপত্তি। তো এই যে রাজপুত জাতি, এই যজ্ঞ থেকে বিভিন্ন রাজপুত জাতির উদ্ভব হয়। কলচুরি, চান্দেল্য, চালুক্য, চৌহান, বিভিন্ন রাজপুত জাতির উৎপত্তি হয়। অনেক ঐতিহাসিক এই অগ্নিকুল তত্ত্বকে স্বীকার করেছেন, তবে নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। পরবর্তী যেটা, সেটা হচ্ছে বিদেশি জাতির তত্ত্ব। ব্রিটিশ ঐতিহাসিক কর্নেল টড, তিনি এই বিদেশি জাতির তত্ত্বকে, মানে রাজপুতদের উৎপত্তি প্রসঙ্গে বিদেশি জাতির যে তত্ত্ব, সেটাকে তিনি গ্রহণ করেছেন। এখানে বিদেশি জাতির তত্ত্ব বলতে তিনি বলতে চেয়েছেন যে ভারতবর্ষে বিভিন্ন বিদেশি জাতি, যেমন শক, হুন, কুষাণ, এরা যে যারা এই ভারতবর্ষে এসেছিলেন, এবং তারা ভারতবর্ষে এসে এদেশের সাথে, এদেশের সমাজের সাথে, অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এদেশীয়দের সাথে একাত্ম হয়ে যায়। এবং এই একাত্ম হওয়ার ফলেই এদেশের লোকেদের সাথে তাদের যে বৈবাহিক সম্পর্ক, এই বৈবাহিক সম্পর্কের ফলে যে সৃষ্ট সন্তান, তারাই হচ্ছে রাজপুত জাতি। এক্ষেত্রে আমরা যে বিভিন্ন যে আছে আর কি রাজপুত জাতি, তারা রামচন্দ্রের বংশধর বলে কিন্তু তারা নিজেদেরকে অভিহিত করে। পরবর্তী যেটা, সেটা হচ্ছে মিশ্র জাতি। মিশ্র জাতির তত্ত্ব ডক্টর ভিনসেন্ট স্মিথ রাজপুতদের উৎপত্তি প্রসঙ্গে মিশ্র জাতির তত্ত্বকে প্রতিষ্ঠা করেছেন। তার মতে রাজপুতরা, বা বিশেষ করে রাজপুতানা যে অঞ্চলগুলোতে স্থানীয় সামন্ত শাসক বা জায়গিরদারদের যে অবৈধ সন্তান, এই অবৈধ সন্তানরা হচ্ছে রাজপুত জাতি। এখানে তারা, অর্থাৎ রাজপুতরা আর্যদের মতো বিভিন্ন সূর্য আরাধনা, জহরব্রত, এগুলো পালন করলেও তারা কিন্তু আর্য জাতির সন্তান ছিলেন না, বা আর্যদের দ্বারা উৎপত্তি কিন্তু তাদের হয়নি। এটা ডক্টর ভিনসেন্ট স্মিথ মনে করেন। তাহলে আমরা এইভাবে বাণভট্টের মত, অগ্নিকুল তত্ত্ব, বিদেশি জাতির তত্ত্ব, মিশ্র জাতির তত্ত্ব, এবং শেষ যেটা, সেটা হচ্ছে আর্য জাতি তত্ত্ব। আর্য জাতির তত্ত্ব এই মত দিয়েছেন ডক্টর গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝা। তার মতে বিদেশি এই আর্যদের দ্বারাই, বা বিদেশি আর্যরা যখন ভারতবর্ষের উত্তর দিক থেকে আমাদের এই দেশে আসেন, এবং তখন তারা এই রাজপুতানা, পাঞ্জাব, গুজরাট এই অঞ্চলে তারা, তাদের যে বংশধররা, তারাই তারাই রাজপুত বলে অভিহিত হয়। তাহলে এভাবে আমরা রাজপুতদের উৎপত্তি প্রসঙ্গে যে বিভিন্ন ঐতিহাসিকদের মত, এক নম্বর হচ্ছে বাণভট্টের মত, অর্থাৎ হর্ষবর্ধনের যিনি সভাকবি ছিলেন তার মত। দ্বিতীয় হচ্ছে অগ্নিকুল তত্ত্ব, অগ্নির থেকে, অর্থাৎ বশিষ্ঠ মুনি 14 দিন যে যজ্ঞ, সেই যজ্ঞ থেকে উৎপত্তি হওয়া যে জাতি, সেটা হচ্ছে রাজপুত জাতি, এই তত্ত্ব। 3 নম্বর হচ্ছে বিদেশি জাতির তত্ত্ব। এটা আমরা আলোচনা করলাম যে বিভিন্ন যে শক, হুন, এরা যে আমাদের দেশে এসেছেন বা ভারতবর্ষে এসেছেন, এখান থেকে যে জাতি বা রাজপুত জাতির উৎপত্তি।
4 নম্বর হচ্ছে মিশ্র জাতি তত্ত্ব, অর্থাৎ রাজপুতানায় যে ক্ষত্রিয় শাসক বা জায়গিরদার যে অবৈধ সন্তান, এই ক্ষেত্রেও রাজপুত জাতির উৎপত্তি। 5 নম্বর হচ্ছে আর্য জাতি তত্ত্ব, অর্থাৎ ডক্টর গৌরীশঙ্কর হীরাচাঁদ ওঝার যে মত, অর্থাৎ এই মত অনুসারে আর্যদের যে পরবর্তী সন্তান বা জেনারেশন, সেটা হচ্ছে রাজপুত জাতি। এখন বিভিন্ন রাজপুত যে রাজবংশ, সেই সম্পর্কে আলোচনা করব। এই বিভিন্ন যে রাজপুত বংশ, অর্থাৎ রাজপুতানার মধ্যে গুজরাটে, এই ভারতবর্ষের এই এলাকায় এই এলাকাটাতে এবং কিছুটা গোদাবরী অঞ্চলে, দাক্ষিণাত্যের কিছুটা এলাকা, মূলত এই অঞ্চলগুলোতেই রাজপুতদের উৎপত্তি। তো এখানে এবার বিভিন্ন যে রাজপুত বংশ, তাদের সম্পর্কে আমাদের আলোচনা করতে গেলে প্রথমেই যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে চৌহান বংশ। চৌহান বংশ হচ্ছে আজমির এবং দিল্লি, অর্থাৎ এই অঞ্চল, ভারতবর্ষে আজমির এবং দিল্লি এই অঞ্চলটা, এখানে চতুর্থ বিগ্রহরাজ এই বংশের, অর্থাৎ চৌহান বংশ স্থাপন করে আজমির এবং দিল্লিকে কেন্দ্র করে। তিনি নিজের ক্ষমতা বলে এই এলাকাটাতে একটা শক্তিশালী শাসন ব্যবস্থা স্থাপন করেন। দীর্ঘদিন এই বংশ স্থাপিত হওয়ার ফলে বা টিকে থাকার পর শেষ যে শাসক, অর্থাৎ আমাদের ভারতবর্ষে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের যে শাসক, তা হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। আমরা জানি যে 1192, 93, 94 এই সময়টাতে তরাইনের যুদ্ধ হয়েছিল এবং এই পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে সুলতানি আমলের স্থাপন করেন। তাহলে সুবিধার্থে আমি এখানে লিখে রাখি 1192 তরাইনের যুদ্ধ, 92-93 তরাইনের যুদ্ধ। এই তরাইনের যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত এবং নিহত হন। ফলে এই চৌহান বংশের কিন্তু এখানে সমাপ্তি ঘটে। পরবর্তী যে আমরা রাজপুত বংশটা পাচ্ছি সেটা হচ্ছে চালুক্য বংশ। তাহলে 1 নম্বর হচ্ছে চৌহান বংশ, 2 নম্বর হচ্ছে চালুক্য বংশ, 'চালুক্য বংশ হচ্ছে পশ্চিম ভারতের রাজপুত রাজবংশগুলির অন্যতম ছিল গুজরাটের চালুক্য বংশ। অর্থাৎ গুজরাট, আমাদের এই অঞ্চলটা, এই গুজরাটে ছিল সবথেকে শক্তিশালী যে রাজবংশ সেটা হচ্ছে চালুক্য বংশ। চালুক্য বংশ শ্রেষ্ঠ রাজা ছিলেন জয়সিংহ। চালুক্য বংশের রাজধানী ছিল আনহিলওয়ার। অর্থাৎ এই গুজরাটের যে চালুক্য যে রাজবংশ, এদের রাজধানী ছিল আনহিলওয়ার। এই জয়সিংহ শক্তিশালী শাসক ছিলেন। তারা দীর্ঘদিন ধরে আজমিরের যে বা দিল্লির যে চৌহান বংশ, তাদের সাথে সংগ্রাম লিপ্ত হয়। আমি আগেই এই বিষয়ে আলোচনা করেছি যে বিভিন্ন এই রাজপুত যে জাতিগুলি, এই রাজপুতানা, গুজরাট, আজমির, দিল্লি, এই দাক্ষিণাত্যের কিছু অঞ্চল, এই বিস্তীর্ণ এলাকাতে অনেক সংখ্যক এই রাজপুত জাতির উদ্ভব ঘটে এবং তারা প্রতিনিয়ত এক রাজপুত জাতির সাথে আরেক যে জাতি, তাদের মধ্যে অহরহ কিন্তু যুদ্ধ লেগে থাকে। ফলে
তারা এইভাবে নিজেদের কিন্তু শক্তি ক্ষয় করত। তো এই যে চালুক্য রাজবংশ, চালুক্য বংশ আজমিরের যে চৌহান বংশ তাদের সাথে যেহেতু আশেপাশেই, আমরা আলোচনা করি যে আজমির এবং দিল্লি আর এখান থেকে খুবই কাছে, ফলে এদের মধ্যে যুদ্ধ কিন্তু লেগে থাকতো এবং তারা কিন্তু পরাজিত হয়েছিলেন চৌহানদের সাথে। এবং এর ফলে চালুক্য রাজ্য থেকে মালব, মেবার প্রভৃতি অঞ্চল বিচ্ছিন্ন হওয়ার সুযোগ পায়। পরবর্তী যেটা সেটা হচ্ছে গাড়োয়াল বংশ। তিন নম্বর হচ্ছে গাড়োয়াল বংশ। এই গাড়োয়াল যে বংশটা ছিল কনৌজে, অর্থাৎ কনৌজ ঠিক এই এলাকাটা, দিল্লি বা কনৌজ এই এলাকাটা, এইখানে ছিল গাড়োয়াল বংশ। এবং চন্দ্রদেব 1090 খ্রিস্টাব্দে এই বংশ স্থাপন করেন, অর্থাৎ এখানকার যে শাসক এরা প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে চন্দ্রদেব। 1090 খ্রিস্টাব্দে চন্দ্রদেব স্থাপন করেন। চন্দ্রদেবের পরবর্তীকালে এখানকার শ্রেষ্ঠ যে রাজা সেটা হচ্ছে গোবিন্দচন্দ্র। গোবিন্দচন্দ্র পরবর্তীকালে বিহার এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ এইখান থেকে তার সীমানা অগ্রসর করে একটা বিস্তীর্ণ এলাকা কিন্তু সে এই কনৌজের সাথে, কনৌজের যে গাড়োয়াল বংশ এই বংশের সাথে স্থাপন করেন বা সংযুক্ত করেন। পরবর্তী এই গোবিন্দচন্দ্রের পরে বা বলতে গেলে গাড়োয়াল বংশের যিনি শেষ শাসক তার নাম হচ্ছে জয়চন্দ্র। এই জয়চন্দ্র তরাইনের যুদ্ধে চৌহান বংশের বিরুদ্ধে বা বলতে গেলে পৃথ্বীরাজ চৌহানের বিপক্ষে গিয়ে মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেন এবং এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান নিহত হন। ঠিক তার 1 বছর পরেই, অর্থাৎ (1194 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি জয়চন্দ্রকে হত্যা করেন। এইভাবে কনৌজের যে গাড়োয়াল বংশ সেটাও কিন্তু তুর্কিদের অধীনে চলে যায়। পরবর্তী যেটা সেটা হচ্ছে চান্দেল্য বংশ। চান্দেল্য বংশ খ্রিস্টীয় 9ম শতকে যশোবর্মন স্থাপন করেন। 9ম শতক যশোবর্মন। এই 9ম শতকে যশোবর্মনের দ্বারা চান্দেল্য বংশ স্থাপন হয় বা জাতি, রাজপুত জাতি, তার মধ্যে একটা বংশ সেটা হচ্ছে যশোবর্মনের চান্দেল্য বংশ। তিনি দিল্লির চৌহান বংশের পৃথ্বীরাজকে পরাজিত করেন। চৌহান বংশের যে পৃথ্বীরাজ চৌহান যে তাকে কিন্তু পরাজিত করেন এই যশোবর্মন। যশোবর্মনের সবথেকে শ্রেষ্ঠ শাসক ছিলেন পরমাদদেব। যশোবর্মনের পরে পরমাদদেব। এই বংশের শেষ যে শাসক ছিলেন তার নাম হচ্ছে পেরামল। এই শাসকের আমলে, অর্থাৎ শেষ যে শাসক পেরামলে আমলে, এই বংশের চান্দেল্য বংশের শিল্প স্থাপন হয়। শিল্প সংস্কৃতি এর একটা বিস্তীর্ণ সময়কাল ধরে এখানে খুব উন্নতি হয়। এবং আমরা জানি যে খাজুরাও যে মন্দিরগুলি, এই খাজুরা যে মন্দিরগুলি তার আমলে কিন্তু স্থাপিত।
তাহলে এটা গেল চান্দোল্য বংশ। চান্দোল্য বংশের পর যেটা হচ্ছে পারমার বংশ। পারমার বংশ পারমার বংশ যে খ্রিস্টীয় একাদশ শতকে প্রতিষ্ঠিত যে মালব, সেই মালবে এই বংশের স্থাপন হয়। অর্থাৎ মালব আমরা জানি যে রাজস্থানে আছে সে মালব, এখন নাম পরিবর্তিত হয়েছে। তো এখানে হচ্ছে একাদশ শতক পারমার বংশ, পারমার বংশ। এখানকার যে শাসক ছিলেন বা শ্রেষ্ঠ শাসক ছিলেন যে ভোজ যে রাজা, এই রাজার আমলে তার যে অঞ্চল, সেই অঞ্চলে শিল্প সংস্কৃতির বিস্তার ঘটে এবং তার রাজত্বকালে সংস্কৃত বিদ্যালয় স্থাপিত হয় এবং তিনি ভোজ নামক একটি খনন করেন, হ্রদ খনন করেন। তাহলে এইভাবে আমরা বিস্তীর্ণ রাজপুত থানার মধ্যে বা গুজরাট, পাঞ্জাব এই এলাকাতে আমরা অনেকগুলো রাজপুত জাতি পাচ্ছি, যারা আদি মধ্যযুগে একটা বিস্তীর্ণ রাজনৈতিক যে সময়, সেই সময় তাদের আধিপত্য স্থাপন করেছিলেন। পরবর্তীকালে তুর্কি আক্রমণের ফলে এই এক একটা রাজপুত জাতির অস্তিত্ব আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এছাড়াও আমরা আরও যে সমস্ত কিছু কিছু রাজপুত জাতি পাচ্ছি, তাদের মধ্যে হচ্ছে জব্বলপুরের কলচুরি, সাত নম্বর হচ্ছে কাথিয়াবাড়ের সোলাঙ্কি, কাথিয়াবাড়ের সোলাঙ্কি, আট নম্বর হচ্ছে গোদাবরী তীরে খেদি বংশ। তাহলে আমরা মূলত যে সমস্ত উল্লেখযোগ্য রাজপুত জাতি বা বংশ ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। যেমন এক নম্বর হচ্ছে চৌহান বংশ, খুব ইম্পর্টেন্ট একটা বংশ। মূলত এদের পতনের পরেই, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পতনের পরেই ভারতবর্ষের মধ্যযুগের সূচনা এবং মোহাম্মদ যে ঘড়িধারা বা 1193 খ্রিস্টাব্দে ভারতবর্ষে একটা পরিবর্তন আসে। পরবর্তী যেটা সেটা হচ্ছে চালুক্য বংশ, তারপর হচ্ছে গাহরবল বংশ, 4 নম্বর হচ্ছে চান্দোল্য বংশ, 5 নম্বর পারমার বংশ। এইভাবে বিভিন্ন রকম যে রাজবংশ, উল্লেখযোগ্য যে রাজবংশগুলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে এই রাজপুত যে জাতি ভারতবর্ষের এমন একটা সময় ছিল বা তাদের উৎপত্তি ঘটেছিল যে খুব উল্লেখযোগ্য একটা সময়, যে সময়কালে ভারতবর্ষের তারা হিন্দু ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য তারা কিন্তু রক্ষা করেছিলেন। নিজেদের মধ্যে অন্তর্কলহ থাকা সত্ত্বেও তারা কিন্তু এই ঐতিহ্যগুলো রক্ষা করেছিলেন। কিন্তু সমস্যা ছিল তাদের মধ্যে একটাই, যে তাদের নিজেদের মধ্যে এক জাতির সাথে আরেক জাতি বা এক বংশের সাথে আরেক বংশের যে অন্তর্কলহ, এই অন্তর্কলহের ফলে তাদের শক্তি হ্রাস পায় এবং এই সুযোগ নিয়ে পরবর্তীকালে ইসলাম যুগের আরম্ভ হয় বা তারা এই ভারতবর্ষে তুর্কি আক্রমণ ঘটে এবং তুর্কি আক্রমণের ফলে একটা নতুন যুগের সূচনা ঘটে। এইভাবে আজকে রাজপুত জাতির উৎপত্তি বা রাজপুতদের বিভিন্ন যে বংশ সেই নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমরা
অন্যদিন আরেকটা অন্য ক্লাস নেব। নমস্কার।